আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। গত মঙ্গলবার মধ্যরাত থেকে ভারতে একটা বড় রকম অপারেশন করেছে, অপারেশন সিন্দুর নামে। ভারত পাকিস্তানের ভেতরে মূলত মুজফ্ফরবাদ সহ প্রায় প্রায় 8টি স্থানে সে আক্রমণ করেছে। পাকিস্তানের পুটলি, ভাওয়ালপুর, মুজফ্ফরবাদ এই সকল জায়গাগুলোতে মূলত মিসাইল হামলা চালিয়েছে ভারত। তো সেক্ষেত্রে সেখানে স্পটে নিহত হয়েছে প্রায় 8 জন এবং প্রায় 35 জন হয়েছে আহত। এই তথ্যটা আমরা পেয়েছি পাকিস্তান আইএসপিআর থেকে। তো এই আক্রমণের পাল্টা জবাবে পাকিস্তানও কিন্তু আক্রমণ করে বসেছে এবং ভারতের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আক্রমণ করেছে এবং এ পর্যন্ত আহত নিহতর সংখ্যা অ্যাপ্রোপ্রিয়েট না জানা গেলেও সংখ্যাটা প্রায় কম নয়। পাল্টা আক্রমণে ভারতের নিয়ন্ত্রণ রেখায় নিহত হয়েছে 3 জন, যারা সাধারণ জনগণ। তাছাড়াও ভারতের 5টা বিমান মূলত ভূপাতিত করার ঘোষণা দিয়েছে ভারত। 5টা বিমানের মধ্যে রয়েছে 3টা রাফালে এবং একটা Su-35 এবং একটা ভারতের পুরাতন আরেকটা বিমান সে ধ্বংস করেছে। তারা আক্রমণ করেছে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে এবং সেটা একেবারে তারা ধ্বংস করে ফেলেছে। ভারতের পক্ষ থেকে একেবারে পাকিস্তানের সীমারেখার ভেতরে এই আক্রমণটাকে মূলত আমেরিকার রাষ্ট্রপতি এটাকে একেবারে লজ্জাজনক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন এবং প্রতিক্রিয়ায় আমাদের জাতিসংঘের যে মহাসচিব উনি এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য আগামীতেও এড়িয়ে যাওয়া যায় কিনা এর জন্য একটা গভীর উদ্বেগ জানিয়েছেন। কারণ এই ধরনের আক্রমণ শুধুমাত্র রাষ্ট্রে সীমাবদ্ধ থাকে না, মূলত জনগণকে, সাধারণ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। এই একটা আক্রমণ হবে করে বাতাসে যে গুঞ্জন চলছিল, এই বাতাসে গুঞ্জনের বিপরীতে প্রায় 2 মাস ধরে দুইটি দেশই, বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে। ভারত এই সামরিক প্রস্তুতির পাশাপাশি বিদেশ থেকে, বিশেষ করে ফ্রান্স থেকে কিছু বিমান সংগ্রহ করেছে এবং অস্ত্রগুলো সে জায়গা মতো মজুত করে কিন্তু একেবারে পুরোপুরি প্রস্তুত হয়েছে। যাবতীয় বিশ্লেষণ, যাবতীয় গোয়েন্দা তথ্য নিয়েই সেই আক্রমণগুলিকে পরিচালনা করবে বলে আগেভাগে সে মোটামুটি প্রস্তুতি রেডি করে সে মাঠে নেমেছে। পাশাপাশি সাধারণ জনতাকে প্রস্তুত রাখার জন্য সে কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ইত্যাদির মহড়াগুলি কিন্তু সে সেরে ফেলেছে এবং সেই মহড়াগুলি সিভিল ডিফেন্স হিসেবে যে মহড়াগুলো এগুলো কিন্তু অলরেডি চালু আছে এবং এগুলো হচ্ছে, এখনও প্রস্তুতির যে মহড়া চলছেই। পাশাপাশি পাকিস্তানও তার মহড়াগুলি অব্যাহত রেখেছে এবং তার যে জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর অঞ্চলে তার যে নির্দিষ্ট যে এরিয়া সে কন্ট্রোল করে, সেই জায়গাগুলিতে সাধারণ জনগণের খাবার দাবার যাতে অভাব না হয়, সংকট না হয়, সেজন্য সে কিন্তু 2 মাসের খাবার মজুদ ইতিমধ্যে করে ফেলছে। অর্থাৎ যুদ্ধ যে আসন্ন এটা নিয়ে কিন্তু কোনো ধরনের দ্বিধা নাই। এটা তারা 2 মাস ধরে প্রিপারেশন প্রায় নিচ্ছিল যে যুদ্ধ হবেই। ইতিমধ্যে পাকিস্তানকেও কিন্তু তুরস্ক থেকে শুরু করে তুরস্ক এবং চীন বিভিন্ন রকমের সহায়তা কিন্তু দিয়ে চলে আসছে। প্রায় 6-6টি বিমানে করে বিভিন্ন রকম অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। তার আগে কিন্তু চায়না, তার যে খুব বহু দিনের পুরাতন মিত্র চায়না, তাকে পুরোপুরিভাবে সাপোর্ট দেওয়ার জন্য যে ওয়াদা করেছে সে ওয়াদার তারা রাখছে এবং পাকিস্তানের পক্ষে পুরোপুরি পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কিন্তু চায়না। সুতরাং এই যে এই যুদ্ধটা কিন্তু ছোট একটা পরিব্যাপ্তির মধ্যে পড়ে থাকবে এমন কিন্তু কোনো আশা করার কোনো কারণ নাই। কারণ পাকিস্তান যুদ্ধে জড়ালে এর সাথে যুদ্ধে জড়াচ্ছে চায়না একেবারে নিঃসন্দেহে, এবং এই চায়না যুদ্ধে জড়ালে এর পাশাপাশি অন্যান্য দেশ কিন্তু দূরে থাকবে না। বিশেষ করে আমেরিকা, অর্থাৎ যে কিনা আমেরিকার মিত্র এবং পাকিস্তানেরও মিত্র, তারা চাচ্ছে না সরাসরি এই যুদ্ধে জয়েন করতে, কিন্তু সরাসরি যদি চায়না জয়েন করে অবশ্যই সরাসরি কিন্তু আমেরিকাও ইন্ডিয়ার পক্ষে জয়েন করার কিন্তু সম্ভাবনা আছে। এটা কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রিপারেশন, তৃতীয় যুদ্ধের একটা কি ছায়াযুদ্ধ বলে মনে হতেও পারে। তবে ঘটনা যাই হোক না কেন, পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটাই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ এবং পাশাপাশি আমি মনে করি ব্যক্তিগতভাবে এই দুইটা দেশের মধ্যে সরাসরি ফুল ফর্মেটে যুদ্ধ হওয়া কিন্তু একেবারে অসম্ভব। কারণ ফুল ফর্মেটে যুদ্ধ হলে যদি বাঁচামরা লড়াই হয় এবং এর যে কোনো একটি দেশও যদি পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে এই বিশ্ব কিন্তু আর আগের অবস্থান ধরে রাখতে পারবে না, না এর অর্থনীতি, না এর স্বাভাবিক জীবনযাত্রা, কোনো কিছুই কিন্তু আগের অবস্থায় থাকবে না। সুতরাং আশা করা যায় যে এই দুটি দেশ কিন্তু পুরো ফুল ফর্মেটের লড়াই কখনো নামবে না। যেহেতু তারা পারমাণবিক দেশ, তারা ফুল ফর্মেটের যুদ্ধে নামবে না। কিন্তু এই প্রসঙ্গ যদি এমন হয় ভারত বনাম বাংলাদেশের যুদ্ধ, সেক্ষেত্রে বাংলাদেশ করবে এটা কি? চমৎকার প্রশ্ন না? কারণ বাংলাদেশ কিন্তু ওই অর্থে কোনো পারমাণবিক
অস্ত্রধারী দেশ নয়, এবং ভারতের মোকাবেলায় কিন্তু ফিনান্সিয়ালি কিংবা পলিটিক্যালি কিংবা এই যুদ্ধের যে অস্ত্র, এই সকল বিষয়ে কিন্তু বাংলাদেশ এর সাথে তুলনায় ভারত কিন্তু অনেক এগিয়ে, অনেক অনেক এগিয়ে, এটা মানতে হবে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কি তার অবস্থান ধরে রাখতে পারবে, তার নিজস্ব টেরিটরি কি বাঁচাতে পারবে? আসুন একটু কথা এবং বিশ্লেষণে। বাংলাদেশ যুদ্ধে গেলে যে বাংলাদেশকে সরাসরি শুধু বাংলাদেশকে একাই যুদ্ধ করতে হবে এমন কথা নয়, বাংলাদেশের পাশাপাশি কিন্তু চীন কিংবা পাকিস্তান ও বাংলাদেশকে সাহায্য করবে এটুকু আশা করা যায়। কিন্তু নিজস্ব যে উৎপাদনশীলতা, নিজস্ব সক্ষমতা, এর বৃদ্ধির জন্য কিন্তু সবসময় কাজ করা উচিত। কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই কথাটা কিন্তু স্পষ্ট করে বলেছেন। তিনি বললেন যে আমি আসলে যুদ্ধ বিরোধী মানুষ, কিন্তু যখন ব্যাপারটা থাকে এই শান্তির, তখন শান্তির জন্য হলেও কিন্তু আমাকে মূলত যুদ্ধের প্রস্তুতিটা সব রাখতে হবে। একটু শুনুন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ আসলে করছে কি? বাংলাদেশ তার নিজস্ব টেরিটরি রক্ষার জন্য কিন্তু যথেষ্ট শক্তিশালী নয়। এটা এই দিক থেকে বিবেচনা, গত 15 বছরে যে স্বৈরাচার হাসিনা যে স্বৈরাচার রয়েছে, সে কিন্তু মূলত বাংলাদেশকে একটা শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য অবস্থানগুলো গ্রহণ করে নাই। সে ভারত তাকে যতটুকু সুযোগ দিয়েছে ততটুকু সে তার সৈন্য সামন্ত বা অস্ত্র এর আধুনিকীকরণের জন্য কার্যক্রম নিতে পেরেছিল, তার বাইরে কিন্তু নয়। আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের সৈন্য, বাংলাদেশের প্রতিরক্ষাকে একেবারেই লেজে গোবরে করে রাখা আছে। বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের বিমান বাহিনী প্রতিরক্ষা শিল্প একেবারে নাজুক অবস্থায়। তো আমাদের বর্তমান যে সরকার, বিপ্লবী সরকার আসার পর মূলত এই যে শেখ হাসিনারই প্রণয়ন করা 2030 যে প্রতিরক্ষা নীতি ছিল, এই প্রতিরক্ষা পরিকল্পনাটাকে কার্যকর করার জন্য, এটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সে কি পদক্ষেপ নিয়েছে একটু হালকা আলোচনা করব। হালকা আলোচনার কথা বলছে এই কারণটা হচ্ছে মূলত এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বহুমুখী পদক্ষেপ। এগুলো এই আলোচনার মধ্যে রাখলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি মূলত এই বহুমুখী আলোচনাটাকে সংক্ষেপ করে যতটুকু আলোচনা বিস্তারিত করতে হয় সেটা আমি এই কমেন্টস বক্সে ডিটেলস লিখে দেবো, আপনারা এখান থেকে পড়ে নিয়েন, ঠিক আছে? যেটুকু কথা বলতেই হবে সেটুকুই বলছি। মূলত বাংলাদেশ ভিশন 2030 এইটাকে বাস্তবায়ন করার জন্য আরও বিশদ পরিকল্পনা এবং ঢেলে সাজিয়েছে আমাদের বর্তমান সরকার। আপনারা পাশে স্ক্রিনে দেখুন, মূলত ফোর্সেস গোল 2030 নিয়ে এগুচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সাজোয়া যান ও ট্যাঙ্ক সংগ্রহ করছে, আর্টিলারি রকেট সিস্টেম উন্নত করছে এবং নিজস্ব ডিজাইনে আর্টিলারি রকেট সিস্টেমের জন্য কার্যক্ষমতা বাড়াচ্ছে। পাশাপাশি দেখবেন বিমান ও প্রতিরক্ষার রাডার কিনছে, বিভিন্ন রকমের আকাশ ও ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ। অবশ্যই বিভিন্ন রকমের শক্তিশালী ড্রোন, বাইরাক্তার বলেন বা অন্যান্য দেশ থেকে এই ড্রোনগুলো তারা সংগ্রহ করে ফেলছে। পাশাপাশি আকাশ ড্রোন সক্ষমতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মূলত সংগঠন ও প্রশিক্ষণ বাড়াচ্ছে, বিশেষ করে 7ম, 10ম ও 17তম পদাতিক ডিভিশন কিন্তু গঠন করে ফেলেছে ইতিমধ্যে। পাশাপাশি নৌবাহিনীর দিকে যদি যাই, নৌবাহিনী কিন্তু জাহাজ ও সাবমেরিন, আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ ও সাবমেরিন কিন্তু ইতিমধ্যে সংগ্রহ আরও করছে এবং এই সংগ্রহের পরিমাণ বাড়ায় দিচ্ছে। চায়না, তুরস্ক থেকে সাবমেরিন এবং জাহাজের উপাদানগুলি কিন্তু সংগ্রহ করা হচ্ছে এবং নতুন করে বানানো হচ্ছে বাংলাদেশে। এবং নৌ ও বিমান হেলিকপ্টার সংগ্রহ অলরেডি হয়েছে এবং আরও বেশি সংগ্রহের চেষ্টা করছে। আরও 8টা সাবমেরিন, আমরা যদি ভবিষ্যতের কথা ভাবি, আরও 8টা সাবমেরিন নেওয়ার কথাবার্তা চলছে, ডিজেল ইলেকট্রিক্যাল সাবমেরিন, যেটা আপনারা এই ছবি হয়তো দেখতে পাচ্ছেন এখানে। এবং 25টি ফ্রিগেট সংগ্রহ করার চেষ্টা চলছে, 50টি ইউএভি এবং 50টি হেলিকপ্টার সংগ্রহের চেষ্টা চলছে। আর আমরা স্থানীয়ভাবে জাহাজ নির্মাণের জন্য অনেকটা এগিয়ে গেছি। পাশাপাশি 2024, আবার বলছি, পাশাপাশি 2024 ও 25 সালের যে সামরিক বাজেট, এটা কিন্তু আমাদের বেড়ে কিন্তু 11% এসে দাঁড়িয়েছে। তো এই যে বর্ধিত বাজেট শুধু নয়, তাছাড়াও দেশি বিদেশি সহায়তায় আমাদের যে ক্ষেপণাস্ত্র নির্মাণ শিল্প, আমাদের যে ইউএভি যেটাকে বলতে চাচ্ছে ড্রোন শিল্প, এটাকে নিয়ে এগোচ্ছি আমরা। বাংলাদেশে কিন্তু অলরেডি একটা বিমানবন্দর তৈরি হচ্ছে লালমনিরহাটের এখানে, যেটা হবে এশিয়ার বৃহত্তম অথবা দ্বিতীয় বৃহত্তম একটা বিমানবন্দর এবং হলো যুদ্ধ
বিমান মোতায়েনের একটা জায়গা, এটা নিয়েও কাজ চলছে। এখানে কিন্তু বিমান নিয়ে গবেষণা হচ্ছে, বিমান আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। অনেক কিছুতে, অনেক সেক্টরে কিন্তু বাংলাদেশ তার কার্যকরী ভূমিকা পালন করছে। পাশাপাশি বাংলাদেশ কিন্তু অলরেডি আন্তর্জাতিক সাপোর্ট সেটা কিন্তু অর্জন করার অনেকটা দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। সুতরাং আশা করা যায় শুধুমাত্র প্রযুক্তি অস্ত্রের দিকে বিবেচনা যদি নাও করা যায়, অন্যান্য সকল ক্ষেত্রে বাংলাদেশ সুষমভাবে ডেভেলপ করার চেষ্টা করছে। বাংলাদেশ হেরে যাবে কি বা জিতে যাবে এই প্রসঙ্গে আমি যাচ্ছি না, তবে বাংলাদেশ এগুচ্ছে, এটা কিন্তু সত্য। বাংলাদেশের এই যাত্রাটা অব্যাহত থাকুক। বাংলাদেশের এগিয়ে চলার এই প্রতিটি পদক্ষেপে সাধারণ মানুষের অংশগ্রহণ অব্যাহত থাকুক। বাংলাদেশের আগামী দিনের সুখী সমৃদ্ধ জীবন প্রত্যাশা করছি এবং শান্তির জন্যই যুদ্ধ প্রস্তুতি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শান্তির জন্য যুদ্ধ প্রস্তুতি এবং সকল কলাকৌশল রপ্ত করতে কিন্তু বাংলাদেশকে সক্ষম হতেই হবে। এ ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো সেকেন্ড ওয়ে নাই। আসসালামু আলাইকুম।